নজর রাখতে হচ্ছে ঢোলাহাটের দিকে। ঢোলাহাটে সেই ভয়াবহ বিস্ফোরণ, পরশুরাতের সেই বিস্ফোরণ প্রাণ কেড়েছে ৮ জনের, যার মধ্যে রয়েছে 4 জন শিশু। আর সেই কাণ্ডেই সে কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করা হলো। ঢোলাহাটে বাজি বিস্ফোরণে গ্রেফতার চন্দ্রকান্ত। বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করা হলো। গতকালকেই তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত গ্রেফতার চন্দ্রকান্ত বণিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। এই চন্দ্রকান্ত বণিককে এর আগেও গ্রেফতার করা হয়েছিল, আর আজ যখন তাকে আজকে গ্রেফতার করা হলো, কোন কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হলো? চন্দ্রকান্ত বণিক কিন্তু আগেও কিন্তু গ্রেপ্তার করা ছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু আগে গ্রেপ্তার করা হলো। কিন্তু এবারে যে বিস্ফোরণের ঘটনা, সেই বাড়িতে বাজি মজুদ থেকে শুরু করে যে বিস্ফোরণ, সেই ঘটনায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো। তার কারণ যেভাবে বাজি তার জীবনে তার একেবারে বাড়িতে মজুদ ছিল, সেই কারণেই কিন্তু একেবারে এই যে সেদিন ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে তিনি কোথায় ছিল, গতকাল থেকে তাকে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ, তার লাইসেন্স ছিল না বলে জানতে পারা গেছে। জিজ্ঞাসাবাদে এছাড়া কিভাবে তিনি বাড়িতে এইভাবে বাজি রাখতেন, এই সমস্ত কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষমেশ আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে পেশ করে ইতিমধ্যে হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ। বাজি বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এসেছে। ঢোলাহাটে যেখানে বাজি কারখানা ছিল, অবৈধভাবেই চলছিল বাজির কারখানা। 2023-এ বাজি তৈরির লাইসেন্সের আবেদন চন্দ্রকান্তের, কিন্তু পুলিশ কেস থাকার জন্যই সেই অনুমতি দেওয়া হয়নি। 23-এর সেপ্টেম্বরে লাইসেন্সের আবেদন বাতিল হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর আবেদন বাতিলের পর থেকেই বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল ঢোলাহাট নিয়ে। জেলা শাসকের রিপোর্ট নবান্নে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সেই রিপোর্টে ঠিক কি বলা হচ্ছে? রিপোর্ট আজকে জমা করছে বলে নবান্ন সূত্রে খবর, এবং যেটা রিপোর্টে বলা হচ্ছে যাচ্ছে যে 2023 সালে বাজির লাইসেন্সের ছিল, কিন্তু তারপর 2023-এর সেপ্টেম্বরেই সেই লাইসেন্স রিজেক্ট করে দেওয়া হয়। তার কারণ তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ ছিল, এবং সেই অভিযোগ থাকার কারণেই সেই লাইসেন্স রিজেক্ট করে দেওয়া হয়। তারপর থেকে বেআইনি ভাবেই বাজি কারখানা চলছিল বলেই রিপোর্টে বলা হচ্ছে, এবং আজই সেই রিপোর্ট রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে জমা পড়ছে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের তরফে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে মৌখিকভাবে সেই রিপোর্টের কথা জানানো হয়েছে নবান্নের শীর্ষ মহলকে বলেই জানা যাচ্ছে। মূলত যেটা সূত্র মারফত খবর, যে 2023-এ আবেদন জানালেও যেহেতু পুলিশ কেস ছিল, সেই কারণেই তার লাইসেন্স রিজেক্ট করে দেওয়া হয়। অর্থাৎ সেই কোনো হ্যাঁ সোমরাজ, যেমনটা বলছিলে তুমি আরেকবার বলো। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রতিনিধি সোমরাজের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বাজি বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য, সেখানে অবৈধভাবে চলছিল বাজির কারখানা। ঢোলাহাট নিয়ে জেলা শাসকের রিপোর্ট নবান্নে। ঢোলাহাটে বেআইনি বাজির কারবার, চন্দ্রকান্তের কারখানায় বেআইনি কারবার, গুদামে মজুদ শেল শব্দবাজি। চন্দ্রকান্তের নামে দুবার অভিযোগ পঞ্চায়েত সদস্যের অভিযোগেই গ্রেফতার হয় চন্দ্রকান্ত। 2022 সালে চন্দ্রকান্তকে গ্রেফতার ঢোলাহাট থানা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে সেখানে যে বেআইনি বাজি কারবার চলছিল ঢোলাহাটে, সেখানে প্রচুর পরিমাণে মজুদ শেল শব্দবাজি। চন্দ্রকান্তের নামে কিন্তু এর আগে দুবার অভিযোগ পঞ্চায়েত সদস্যের, এবং সেই অভিযোগের জন্যই গ্রেফতার হন চন্দ্রকান্ত। 2022 সালে চন্দ্রকান্তকে গ্রেফতার করে ঢোলাহাট থানা, কিন্তু তারপর জামিন পায় সেই চন্দ্রকান্ত, এবং আবার একেবারে রমরমিয়ে ঢোলাহাটে আবারও বেআইনি বাজির কারবার শুরু হয়। আর এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটলো পরশুরাতের, সেই ভয়াবহ বিস্ফোরণ রাত ঠিক 8:30, রীতিমতো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এবং তারপর কি হয়েছে আমরা তার প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরেছি। যেখানে যেই বিস্ফোরণ 8 জনের প্রাণ কেড়েছে, যার মধ্যে 4 জন শিশু রয়েছে এবং 2 জন একেবারেই দুধের শিশু। এবং যে খবর আমরা আপনাদের দেখাচ্ছি, যে এই যে সেখানে অবৈধভাবে বাজি কারখানা চলছিল, যেই বাজি তৈরির লাইসেন্স আবেদন হয়েছিল, এবং তারপরেও কিন্তু সেখানে অবৈধভাবেই বাজির কারখানা রমরমিয়ে চলছিল।
ট্রেড লাইসেন্স বোমা বাঁধার জন্য তো ট্রেড লাইসেন্স সাধারণত দেওয়া হয় না, এটা তো পঞ্চায়েতকে এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে, তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে, তবে তো ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত দেবে। তো সেগুলো কি দেখা হয়েছিল? সেটা সঠিকভাবে ঠিক মতো বলা সম্ভব না। ট্রেড লাইসেন্সটা যদি দিয়ে থাকে তাহলে তার নিশ্চয়ই তার জায়গায় কাগজপত্র করেছে। আপনি তো সদস্য, আপনি তো জানবেন না, সব কথা এখানে আমার দ্বারা কি জানা সম্ভবপর বলে আমি শুনছি যেটা এখন যে ওর স্ত্রীর নামে নাকি লাইসেন্স করেছে। তাহলে আমি এখানে 2003 থেকে 10 বছর ছিলাম, পরে 5 বছর ছিলাম না, আবার 10 বছর, এই যে দ্বিতীয়টা। অনলাইন, তখন তো অনলাইন ছিল না, তখন এইরকম ধরনের লাইসেন্স নিয়ে নেয়নি, আমি বলতে পারবো না। তখন আমি দীর্ঘদিন থাকার কারণে আমি এই যে এই বোমাটা বাঁধতো কম সম করে, আমি কিন্তু এর নামে 2বার থানাতে কমপ্লেন করেছিলাম এবং 2বারই অ্যারেস্ট হয়েছিল। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বেলঘরিয়ায় তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মীকে গুলি করে খুন। এবং দেখুন সিসি ক্যামেরার ফুটেজ আমরা সেই ছবি দেখাচ্ছি, সিসি ক্যামেরার সেই ফুটেজ আমরা দেখাচ্ছি আপনাদের। তৃণমূল কর্মীকে গুলি করে খুন, বাড়ির সামনে যুবকের ওপর দুষ্কৃতী হামলা, তারই ছবি দেখছেন, মুখে হাত দিয়ে তারা হাঁটাচলা করছে, সেই ছবি দেখাচ্ছি আমরা আপনাদের। দেখুন প্রথম যে ব্যক্তি দেখা যাচ্ছে যাকে সিসি ক্যামেরার ফুটেজে, সেই ব্যক্তি মুখে হাত দিয়ে যাচ্ছেন, সেই তৃণমূল কর্মী। তার পেছনে আরো বেশ কয়েকজন রয়েছে, সিসি ক্যামেরায় অভিযুক্তদের ছবি ধরা পড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর, আরো বিস্তারিত বলতে পারবে সুবীর। দেখো, এই যে টিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ছেলেটি একদম সামনে অর্থাৎ মুখে হাত দিয়ে যাচ্ছে, সেই কিন্তু তৃণমূল কর্মী রেহান খান। এবং সেই কিন্তু প্রথমে দেখা যাচ্ছে টিভি ফুটেজে যে সেই কিন্তু এই যে তার বাড়ির সামনে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ থেকে সেই কিন্তু প্রথমে হেঁটে যাচ্ছে এবং তার পেছনে কিন্তু আরো 4 জন যুবক তারা কিন্তু হেঁটে যাচ্ছে। যে তার পেছনে একদম নীল গেঞ্জি পরা যে ফুলাকা যে গেঞ্জি পরে রয়েছেন, তার নাম কিন্তু জানা যাচ্ছে বাবলু বলে। এবং তার পেছনেই ঠিক আরেকটি ছেলে, তার স্বাস্থ্য ভালো, সাদা রঙের গেঞ্জি পরা রয়েছে, তার নাম কিন্তু জানা যাচ্ছে রিজু। এবং যখন এই গুলির ঘটনা ঘটে এবং গুলির ঘটনা ঘটার পরে যখন তারা পালিয়ে যাচ্ছে, সেই পালিয়ে যাওয়ার সময় লাল গেঞ্জি পরে একটি ছেলে দেখা যাচ্ছে পালাচ্ছে, তার নাম হচ্ছে মনোজ। এই মনোজ হচ্ছে এই যে রেহান খান তার কিন্তু ঘনিষ্ঠ বন্ধু এবং একসাথে তারা চলাফেরা করতো। কিন্তু এই যে বাবলু এবং রিজু, এরা কিন্তু বাইরে থেকে এসেছিল এবং এই জায়গাতে কিন্তু বিষয়, অর্থাৎ বাড়ির সামনে এইভাবে গুলি করে খুন করা হলো। এবং সেই জায়গা থেকে যখন গুলি করে খুন করা হলো, তারপরে কিন্তু এরা এইভাবেই তারা কিন্তু দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই ছবি কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এই সিসিটিভি ফুটেজ দেখে এখন ব্যারাকপুর পুলিশ কমিশনার যারা উচ্চপদস্থ আধিকারিক এই তদন্ত গ্রহণ করেছেন, সেই উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা কিন্তু তদন্ত শুরু করেছেন। এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, অর্থাৎ কামারহাটি, দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, নিমতা, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কিন্তু পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। আচ্ছা সুবীর, কেন খুন করা হলো, তার মোটিভ কি ছিল, এই বিষয়ে কিছু আপডেট সামনে এসেছে? দেখো, সূত্র মারফত জানা যাচ্ছে রেহান খান এলাকাতে সে কিন্তু জমি জমা কেনা বেচা থেকে শুরু করে তিনি কিন্তু বিভিন্ন রকম এই যে টাকা পয়সার লেনদেন, এই নিয়েও কিন্তু একটা শত্রুতা রয়েছে, এমনটা কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে। এবং যারা তাকে মারলো, অর্থাৎ যারা গুলি করলো এবং গুলি করে পালিয়ে গেল, যে সেই দিকেও দেখা যাচ্ছে, তারা কিন্তু তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে কিন্তু জানা যাচ্ছে। এবং এই জায়গা থেকে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা থেকে শুরু করে বেলঘরিয়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুবীর।